Today I will discuss about Speech on East India Bill, which is a famous essay written by Edmund Burke, an English parliamentarian. The Speech on East India Bill is called the Second Magna Carta. The Speech on East India Bill, it is an oratory bill which present in 1783 in the British Parliament as a visitor of the colony of England. তো স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল এডমান্ড বার্কের একটা বিখ্যাত প্রবন্ধ, যেটা মোটামুটি 1783 সালে এটা ইংল্যান্ডের সংসদে একটা বক্তৃতা ছিল এডমান্ড বার্কের। এডমান্ড বার্ক একজন পার্লামেন্টেরিয়ান ছিল, তার বাড়ি ছিল আয়ারল্যান্ডে, সে আইরিশ ছিল। তো আয়ারল্যান্ডে থাকা অবস্থায় মোটামুটি সে যখন ইংল্যান্ডের পার্লামেন্টেরিয়ান হিসেবে নিয়োগ পাইলো বা জয়েন করার পরে তাকে একটা দায়িত্ব দেওয়া হলো। ইংল্যান্ডের গভর্নর তাকে দায়িত্ব দিল কি, যে ইংল্যান্ডের আওতায় যে সমস্ত কলোনিগুলো আছে সেই কলোনিগুলোর দেখাশোনা করা বা কলোনিগুলোর যে শাসক আছে তাদেরকে সুপারভাইজ করা। তো এই সুপারভাইজ করাতে মোটামুটি ভাবে পার্লামেন্টেরিয়ান পদে নিয়োগের পর বেশ কয়েক বছর সে মোটামুটি ভাবে যে ইংল্যান্ডের আওতায় যে কলোনিগুলো ছিল সেই কলোনিগুলোকে বিভিন্নভাবে অবজার্ভ করতো। তো যাই হোক, তার সৌভাগ্য হয়েছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসার, এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তৎকালীন সময় ওয়ারেন হেস্টিংস মোটামুটি লর্ড ছিল, সেই সময় গভর্নর ছিল। তো ওয়ারেন হেস্টিংস এর শাসন আমলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পিপলদের যে একটা মর্মান্তিক অবস্থা ছিল, সেই অবস্থাটার একটা পেন পিকচার সেদিন সে ব্রিটিশ পার্লামেন্টে তুলে ধরছে, এবং ওয়ারেন হেস্টিংস এর বিরুদ্ধে অনেক কথাবার্তা সে বলছে যে অতি শীঘ্রই আমার যে ব্রিটিশ জাতিটা আছে, ন্যাশনটা, এটা খুব একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাবে বিকজ অফ দিস টাইপস অফ রুলার্স। এই সমস্ত শাসকদের কারণে আমরা কলোনিয়াল যারা আছি, সেই কলোনিয়াল বা আমাদের আন্ডারে যে কলোনিগুলো আছে এগুলো অতি তাড়াতাড়ি আমরা হারাইতে যাচ্ছি, এবং আমরা অতি তাড়াতাড়ি বিশ্ববাসীর কাছে একজন অতি নিকৃষ্ট মানের জাতিতে পরিণত হতে যাচ্ছি। তো আসলে এখানে এডমান্ড বার্গ বলছে, তো এডমান্ড বার্গ মূলত এই বক্তব্যের মধ্য দিয়ে তার নিজের যে কলোনি আছে, তার নিজের যে দেশ আছে আয়ারল্যান্ড, সেটাও সেই সময় ইংল্যান্ডের কলোনি ছিল। তো মোটামুটি সেই কলোনির অবস্থা অন্য আরেকটা কলোনির মধ্য দিয়ে সে বোঝানোর চেষ্টা করছে। তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সেই সময় ইংল্যান্ডের একটা কলোনি ছিল। তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে ব্যবসা শুরু করে মোটামুটি তাদের আনাগোনা 1540 থেকে, এবং 1600 সাল থেকে 1660-এর মধ্যে তারা ব্যবসা বাণিজ্যে ব্যাপক একটা প্রসার লাভ করে। আমরা জানি 1757 সালে পলাশী যুদ্ধের মধ্য দিয়ে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হয় বাংলার বুকে, নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মধ্য দিয়ে। তো তখন থেকে মোটামুটি ইংরেজরা পূর্ণ একটা অধিকার করে নেয় আমাদের যে সাবকন্টিনেন্ট আছে এইটার উপরে, ভারতীয় উপমহাদেশে। তো সেই সময় মোটামুটি তাদের ইংল্যান্ডের কলোনিয়াল যে ইনকামটা ছিল, সেই ইনকামের মোটামুটি 70% আসতো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে। মানে আমাদের দেশে যত ধন সম্পদ আছে এটা চুষে একবারে লুটপাট করে ইংল্যান্ডে তাদের যে কলোনিয়াল ইনকামটা আছে সেই ইনকামের মধ্যে অ্যাড করতে, এবং দেখা যাচ্ছে মোটামুটি 70% আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে সেই ইনকামটা যেত। তো যাই হোক, এই মুহূর্তে এডমান্ড বার্গ যেহেতু সুপারভাইজ অফ দ্য কলোনি অফ দিস কলোনি হুইচ বিলংস টু ইংল্যান্ডের আওতাধীন যে কলোনিগুলো আছে সেই কলোনিগুলোর দায়িত্বে ছিল। তো ইংল্যান্ড সব থেকে খারাপ অবস্থায় সে দেখতে পাইছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষদের উপর, যে রুলাররা এখানে শাসন করতে গেছে, তো জনগণের চিন্তা চেতনা অনুযায়ী তাদেরকে শাসন করতে হবে। তো কোনো জাতিকে যদি আমরা শাসন করতে যাই তাহলে কি করতে হবে, আগে তাদের মতো করে তাদেরকে শাসন করতে হবে। তো তাদের উপর অন্যায় অবিচার করা যাবে না, চড়াও হওয়া যাবে না, বরঞ্চ তাদের ডেভেলপও করতে হবে, আবার তাদেরকে রুলও করতে হবে। এই প্রসেসে আগাইতে হবে। তো আসলে ওয়ারেন হেস্টিংস ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সেই সময় যে যে ঘটনাগুলো ঘটাইছিল তার মধ্যে ঠিক 3-4টে বিষয়ের নমুনা সেখানে প্রদর্শন করছে। যে মোটামুটি তৎকালীন যে বিধবা মহিলারা ছিল বা কুমারী মহিলারা ছিল তাদের উপর একটা অমানবিক অত্যাচার চালাইতো ওয়ারেন হেস্টিংস। রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই সময় কলোনিয়াল রুলের যে পার্সনরা ছিল, তারা যে মেয়েকে বা যে মহিলাকে রাস্তায় ভালো লাগতো তাদেরকে রেপ করতো, তারা অমানবিক ভাবে রেপ করতো। তারপরে কি, যে ফার্মাররা আছে
তাদেরকে নীল চাষ করাইতো। তো তোমরা নীল দর্পণ নাটকটা আছে দীনবন্ধু মিত্রের, এই ঠিক নীল দর্পণ নাটকের যে প্রেক্ষাপট স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিলের মধ্যে, সেই প্রেক্ষাপটটা খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে যে কিভাবে ওয়ারেন হেস্টিংস চাষীদের উপর জোরপূর্বক ভাবে নীল চাষ করাইতো। আবার অন্যান্য পণ্যদ্রব্য যেগুলো আছে সেগুলো চাষীদের দ্বারাই উৎপাদন করাইতো। আবার যখন বিক্রি করতে যাইতো তখন কি করতো, ওয়ারেন হেস্টিংস এর আওতায় ওগুলো বিক্রি হইতো, আর এই চাষীদেরকে কি করতো, তো একবার অত্যাধিক বা এক্সেসিভ মূল্যে সেগুলো কিনতে হইতো। তো যাই হোক, এটা একটা বিষয় গেল। তারপর ওখানে যে ল অফ সানসেট মানে সূর্যাস্ত আইন, চিরস্থায়ী বন্দোবস্তের যে বিষয়টা, এই বিষয়টারও মোটামুটি আলোকপাত করা হয়েছে যে জমিদাররা কিভাবে তাদের নিজেদের খাজনা সরকারকে দেওয়ার জন্য জনগণের উপর চাপ সৃষ্টি করত, এবং সূর্যাস্ত আইনকে মোটামুটি ভাবে সূর্যাস্ত আইনে তাদের খাজনা দেওয়ার জন্য জনগণের উপর কি পরিমাণ প্রেশারটা তারা ক্রিয়েট করতো। তো যাই হোক, সবই ছিল ওয়ারেন হেস্টিংস এর রুলিং প্রসেস। এই রুলিং প্রসেস গুলার অপোজিশনে এডমান্ড বার্গ কথা বলছে এবং বলছে যে ওয়ারেন হেস্টিংস এর মতো যতগুলো শাসক আছে আমাদের কলোনিগুলোতে, এদেরকে হটিয়ে দেওয়া হোক এবং এদের রিপ্লেসমেন্টে গভর্নর কর্তৃক কিছু নিয়ম নীতির উপর বা ইংল্যান্ডের সরকার কর্তৃক কিছু নিয়ম নীতি পেশ করা হবে। সেই নিয়ম নীতিগুলোর উপর কি করবে, যারা রুলিং পার্টি আছে বা কলোনিগুলোকে রুল করবে তাদেরকে অবশ্যই এই নিয়মগুলা মেনে চলতে হবে। আর যদি কেউ না মানে তাহলে তাদের মোটামুটি দণ্ডনীয় একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। তাছাড়া অতি তাড়াতাড়ি আমরা আমাদের যে কলোনিগুলো আছে এগুলো হারাবো, এবং সেখান থেকে আমাদের মোটামুটি যে ইনকামটা আসছে এটা তো যাবেই, কলোনিগুলো গেলে আর সেই ইনকামটা থাকবে না। তো এই দিকটায় মোটামুটি আলোকপাত করছে সেই স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিলের মধ্যে। তো এটাতে মোটামুটি তার এই স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিলটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে একজন বাইরের দেশের লোক হয়ে কিভাবে আমাদের দেশকে সাপোর্ট করে ওখানে কথা বলতেছিল বা আমাদের পক্ষে সে কথা বলতেছিল। তো পরবর্তীতে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কন্টিনেন্টের লোকেদের মধ্যে স্বাধীনতার একটা আশার আলো যে আমরা দেখি, সেটা মোটামুটি স্পিচ অন ইস্ট ইন্ডিয়ার থেকেও আমরা একটু ছোঁয়া পাই। এটা যে আসলে ন্যায্য দাবিগুলো যখন আমরা তুলে ধরবো বা আমাদের মধ্যে একটা জনমত তৈরি করব, তখন আমরা যে কোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে লড়তে পারবো। আসলে ওয়ারেন হেস্টিং বলছিল যে একটা কলোনিকে শাসন করতে গেলে সেই কলোনির লোকজনের শিক্ষার ব্যবস্থা করতে হবে। আর ওয়ারেন হেস্টিং যেটা করছে, শিক্ষার কোনো ব্যবস্থাই করে নাই বা তাদের নিজস্ব যে একটা ডেভেলপমেন্ট আছে সেটা করার কোনো ডেভেলপ করার, ওই জাতিকে বা ওই কলোনিকে ডেভেলপ করার কোনো প্রসেস ছিল না। শুধুমাত্র তার নির্মমতা, অত্যাচার বা তার যে অপকর্মগুলো আছে সেই কর্মগুলো সে ওখানে চালাইতো। খুবই নির্মম একটা অত্যাচার আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোকেদের উপর সে করতো। যাই হোক, এই কথাগুলা এডমান্ড বার্গ তার ভাষণের মধ্য দিয়ে বলে। 1783 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে সে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এই যে বিবরণটা সে ওখানে তুলে ধরে, এবং পরবর্তীতে এই বিলটা পাস হয় এবং ওয়ারেন হেস্টিংস সহ শুরু করে সেই সময় ইংল্যান্ডের কলোনিগুলা যতগুলা শাসক ছিল তাদের মোটামুটি ভাবে বিতাড়িত করা হয় এবং নতুন শাসকের ব্যবস্থা করা হয়, এবং ইংল্যান্ডের গভর্নর তৎকালীন সময় কিছু রুলস বানায় দেয় তাদেরকে, যে এই রুলস এর উপর তোমাদেরকে রুল করতে হবে, এর বাইরে যদি যাও তোমরা তাহলে তোমাদেরও খবর আছে। তো এই হচ্ছে মোটামুটি স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল। এই স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিলে আমরা আমাদের স্বাধীনতার একটু আভাস পাই বা আমরা আমাদের স্বাধীনতার পথে উজ্জীবিত হওয়ার একটু প্রেরণা পাই। এই জন্য এটাকে বলা হয় যে সেকেন্ড ম্যাগনা কার্টা। আর এই বিলটা উত্থাপিত হয় এই 1783-তে, 1783 সালে হাউস অফ কমন্সে। হাউস অফ কমন্সে পার্লামেন্টেরিয়ান এডমান্ড বার্গ, আইরিশ পার্লামেন্টেরিয়ান, ইংল্যান্ড পার্লামেন্টেরিয়ান, বাট হি বিলংস টু দ্য আয়ারল্যান্ড, বা হি ওয়াজ দ্য সিটিজেন অফ আয়ারল্যান্ড। ইন দ্যাট টাইম আয়ারল্যান্ড ওয়াজ দ্য কলোনি অফ ইংল্যান্ড। সে মোটামুটি আয়ারল্যান্ডের দিকেও একটু সাপোর্ট করে, বা আয়ারল্যান্ডেও সেই সময় লোকজন এভাবে নির্যাতিত হইতো, তো নিজের দেশের কথা নিজের পার্লামেন্টে কিভাবে সে বলবে, এই জন্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দিয়ে এক্সাম্পল দিয়ে সে তার নিজের দেশটার দিকেও একটু সহানুভূতি প্রদর্শন করছে, বা সেই দিকটার দিকে সরকারকে একটু ইঙ্গিত দিচ্ছে যে এই ধরনের যত কলোনি, যে কলোনিগুলোতে লোকজনকে অত্যাচার করতেছে শাসকরা, এই ধরনের শাসকদেরকে আপনি আউট করে দেন এবং এই কলোনিগুলোকে খুব ভালোভাবে শাসন করার ব্যবস্থা করেন। তো এইভাবে মোটামুটি তার নিজের কলোনিকেও সে সেভ করে নিছে। তো এই হচ্ছে স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল। তো এখান থেকে যে মোস্ট প্রবাবল কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলোর মধ্যে স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পিপলরা যেভাবে অপ্রেসড হইতো সেটার একটা পেন পিকচার যেতে পারে, বা হোয়াই ইজ দ্য স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল ইজ কল্ড দ্য সেকেন্ড ম্যাগনা কার্টা, এটাও আসতে পারে এখান থেকে। তো মোটামুটি ওই যে ব্রিটিশদের যে অত্যাচারটা বা ওয়ারেন হেস্টিংসের যে অত্যাচার, অপ্রেসটা, এইটাই মোটামুটি এখান থেকে ইম্পর্টেন্ট, এটা ম্যাক্সিমামে আসে। তো এই কোশ্চেনটা পড়লে মোটামুটি বাকি কোশ্চেনগুলো অ্যান্সার করা যাবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।